আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের সাথে শিক্ষার্থীদের দিনভর সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা। সারা দেশে অন্তত 11 জন নিহত। রামপুরায় বিটিভি ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি প্রধানমন্ত্রী। কোটা নিয়ে আপিল বিভাগে রোববার শুনানি, চেম্বার আদালতের আদেশ। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রী। ঢাকায় আন্তর্জাতিক সি ফুড প্রদর্শনীর উদ্বোধন। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে কাল সারা দেশে সমাবেশ ও মিছিলের ঘোষণা বিএনপির। ছাত্রলীগকে অবিলম্বে ঘরে ফিরিয়ে নেয়ার আহ্বান জাপা নেতার। এবং নীতি সুধার বাড়িয়ে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন নিয়মে স্মার্ট পদ্ধতির সুধার নির্ধারণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে রাজধানী ঢাকা সহ সারা দেশে এক সাংবাদিক সহ কমপক্ষে 11 জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। উত্তরা পূর্ব থানা, মিরপুর ও রামপুরায় পুলিশ বক্সে আগুন দেয় শিক্ষার্থীরা। আগুন দেওয়া হয়েছে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সড়ক ও সেতু ভবন এবং রামপুরায় বিটিভি ভবনে। এতে ট্রান্সমিশন কক্ষ ভস্মীভূত হওয়ায় বিটিভি সম্প্রচার সাময়িক বন্ধ রয়েছে। এছাড়া সংঘর্ষ হয়েছে উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, মিরপুর, মতিঝিল, আরামবাগ সহ বিভিন্ন এলাকায়। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ঢাকা মহানগরীর অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে বুধবার রাত থেকে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় অভিযান চালায় পুলিশ। তাদের সাথে যোগ দেয় র্যাব ও আনসার সদস্যরা। সতর্ক অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার সেলের কালো ধোঁয়া আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে ভীতিকর পরিবেশ তৈরি হয় যাত্রাবাড়িতে। কিন্তু এসব উপেক্ষা করেই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে উঠে আসে আন্দোলনকারীরা। ফ্লাইওভারের ডিভাইডার ভেঙে ফেলে তারা। পুলিশও ফ্লাইওভারের উপর থেকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন পথচারী ও যাত্রীরা। ধর্মঘটের মতন তার থেকে বেশি খারাপ দেওয়া যাচ্ছে। এখন মনে করেন যে কারফুজারির মতন। পুলিশের তো একদিকে দাবা, আবার দেয় মনে করেন যে জায়গা জায়গায় লোকজনের বাস করে আমরা কই যাবো বলেন। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা দেওয়া হয় বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে। এতে প্রগতি সরণি সহ আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে যোগ দেয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও এলাকায় সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় তারা। আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয় উত্তরা, মিরপুর, মতিঝিল সহ বিভিন্ন এলাকায়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করতে চাচ্ছিল, কিন্তু সরকার শিক্ষার্থীদেরকে দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে, যে কারণে শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। বাড্ডা ও মিরপুরে পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। রামপুরায় বাংলাদেশ টেলিভিশন গেটের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ সময় বিটিভি ভবনে হামলা চালায় আন্দোলনকারীরা। বিএনপির উত্তরা পূর্ব থানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। থমথমে পরিস্থিতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তবে সেখানে সাধারণ শিক্ষার্থী কিংবা আন্দোলনকারীদের কোনো কর্মসূচি দেখা যায়নি। সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল করছে একেবারেই কম।
ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের বেশিরভাগ এলাকার সড়ক মহাসড়কে যানবাহন চলাচল ছিল বন্ধ। সকাল থেকে বিক্ষোভ, সমাবেশ ও রাস্তা অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম, রংপুর, সাভার, নাটোর, মানিকগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক আহত হন। সমাবেশ থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শাহ আমানত সেতু এলাকা। সকাল 10টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে চট্টগ্রাম কক্সবাজার সড়ক বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা ইট পাথর ছুটতে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও ফাঁকাগুলি ছোড়ে পুলিশ। মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সাংবাদিক সহ 40 জন আহত হয়। সকাল 11:30টার দিকে কোর্ট চত্বর এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিজিবি, র্যাব ও পুলিশের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। তবে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়। সকাল থেকেই ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় পুলিশ ও বিজিবির সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। রংপুর নগরীর মেডিকেল মোড় ও শাপলা চত্বরে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। উত্তেজিত শিক্ষার্থীরা শহরের কয়েকটি পুলিশ বক্স ভাঙচুর করে। সাতক্ষীরা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও ফাঁকাগুলি বর্ষণ করলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে কোটা সংস্কার আন্দোলনের কমপক্ষে 10 জন শিক্ষার্থী আহত হয়। এ সময় পুলিশ 15 জনকে আটক করে। অন্যদিকে আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাতে 3 পুলিশ সদস্য আহত হয়। এছাড়া পটুয়াখালী, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, নওগাঁ, জয়পুরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, শিক্ষার্থীরা যখন চাইবে তখনই আলোচনা হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন পরেই সংকট সমাধানে সরকারের সাথে আলোচনায় বসার প্রস্তাব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন আইনমন্ত্রীর নেতৃত্বে একটি দল। এতে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জাতীয় সংসদ এলাকায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। এ সময় সহিংসতা বন্ধ করে আন্দোলন স্থগিত করার আহ্বানও জানান আইনমন্ত্রী। যেহেতু সরকার তাদের দিক
বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আদালতে মামলার শুনানি শুরু হলে কোটার বিরুদ্ধে সরকার পক্ষ সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বলেও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই দিন এ বিষয়ে শুনানি হবে। সন্ধ্যায় বিচারপতি এম এনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে বিকেলে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানান, আগামী রোববার আদালতে সরকার পক্ষ থেকে আবেদন করা হবে। সরকার শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কোটা সংস্কার নিয়ে আদালতের রায়ের পর গেজেটের মাধ্যমে তা আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, প্রয়োজনে কোটার বিষয়ে সংসদে আইন পাশ করতে পারে সরকার। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। কোটা আন্দোলন নিয়ে পরিস্থিতি ঘোলাটে হবার পর শক্ত অবস্থান থেকে সরে এসেছে সরকার। আদালত থেকে কোটা সংস্কারের পক্ষে রায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। আপিল বিভাগ এ সংক্রান্ত যে রায় দেবে সেটি কিভাবে আইনে পরিণত করা হবে তা জানালেন জনপ্রশাসন মন্ত্রী। আমাদের শিক্ষার্থীদের সুবিধার্থে কল্যাণে ভালো কিছু একটা রায় আসবে, উভয় পক্ষ সেখানে থাকবেন সবার কথা শুনে, এবং সেটি অত্যন্ত একটা কোটা সংস্কার হতে পারে সব আলোচনা করে। কোর্ট যখন রায় দেয় সেটা আমাদের কাছে চূড়ান্ত থাকে এবং সেটা অনুযায়ী কিন্তু আমরা করি। আমরা কিন্তু কোর্টের রায়কে অবজ্ঞা করে কোনো কিছু নির্বাহী বিভাগ করে না, আপনি জানেন নিশ্চয়। অর্থাৎ কোর্টের রায়টি আমাদের জন্য চূড়ান্ত। কোর্ট যেটা বলবে সেটাই থাকবে, সেটা তো অবশ্যই কোর্টের রায়গুলো সবই গেজেটেড হয়ে যায়। হ্যাঁ, কোটা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনে সরকার আইন পাশ করতে পারে বলেও জানান মন্ত্রী। সময়ে সময়ে প্রত্যেকটা জিনিসের কিন্তু রিফর্মস করতে হয়, তো সেই জন্য সরকার কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যখন যেটি প্রয়োজন হবে সেটি কিন্তু রিফর্মস করতে হয়। এর পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে বা অন্য কিছু লাগে তখন সেটা সংসদের কাজ করা যেতে পারে। সেখানে নিশ্চয়ই আপনারা এর ভিতরে অনেক কিছু দেখবেন যে যারা আপনার আইন বিশেষজ্ঞ রয়েছেন তারা এখানে আলাপ আলোচনা করবেন, তারাও মতামত দেবেন, হ্যাঁ, যেটি কোনটা করলে ভালো হবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। এই অবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের কারো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান জনপ্রশাসন মন্ত্রী। আন্দোলন কেন আছে সেটাই এখন সকলের প্রশ্ন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। তার মানে আপনি বোঝেন যে একটি রাজনৈতিক অপশক্তি শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, দেশকে অস্থিতিশীল বানাতে অরাজনৈতিক আন্দোলনে বিএনপি জামাত আগুন সন্ত্রাস ঢুকিয়ে দিয়েছে। আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। এর শুরু থেকে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ভেতর বিএনপি জামায়াতের মতো অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে। তাদের সহিংসতায় ৩০০ ছাত্রলীগ নেতাকর্মী সহ বহু শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, শিক্ষক, নারী ও নিরাপরাধ মানুষ নারকীয় হামলার শিকার হয়েছেন। বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। কোটা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। সারা বাংলাদেশে এখন অগ্নি সন্ত্রাসের আন্দোলন শুরু হয়েছে। একটি অরাজনৈতিক আন্দোলনকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা একমাত্র বিএনপি জামায়াতের পক্ষে সম্ভব জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের এই নৈরাজ্য যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। জননিরাপত্তা বাধা বিঘ্ন ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে জনস্বার্থে ছাড় দেয়া হবে না। কোটা সংস্কার আন্দোলনে যারা সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করছে, খুব দ্রুতই তাদের স্বরূপ উন্মোচন করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। সহিংসতা সৃষ্টির সুযোগ আমরা দিতে পারি না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে ব্লু ইকোনমিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের আরেকটি রিপোর্ট। বিশ্বে সামুদ্রিক মাছের চাহিদা 4 লাখ মেট্রিক টন হলেও বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র 12 ভাগ। 2030 সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সিফুড প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, মাছ উৎপাদন বাড়াতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়েছে তার সরকার। দেশের 2 কোটি মানুষ এর সাথে জড়িত উল্লেখ করে যুব সমাজকে বেকার না থেকে এ পেশায় সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি। আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরো নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরো বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। খুরুশকুলে দৃষ্টিনন্দন সুন্দর এই শুটকি মাছের একটা কেন্দ্র তৈরি করব, সে পরিকল্পনাও দেওয়া আছে, কিছু কাজও শুরু হয়েছে। যে আমাদের এই সম্পদকে আমরা আরও শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছুর জন্য আমরা কাজে লাগাতে পারি, সেভাবে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। খনিজ সম্পদের পাশাপাশি গভীর সমুদ্র সম্পদ আহরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি ব্লু ইকোনমি এটাকে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরো বিনিয়োগ করতে পারেন। দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন আর এই সম্পদটা আমাদের আরো কাজে লাগান। আমরা যেন আরো কাজে লাগাতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, মিরের সরাই থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সে সাথে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়েও গবেষণা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আগামীকাল বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্য সমাবেশ ও মিছিল করবে বিএনপি। একই সাথে সারা দেশের মহানগর এবং জেলা সদরেও এই কর্মসূচির ডাক দিয়েছে দলটি। রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানান, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে থামাতে সরকারের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। অসংখ্য শহীদের রক্তের সমঝোতার পথ সরকার নিজেই বন্ধ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের জনগণ এই সরকারের নির্মমতা ও অপশাসন থেকে মুক্তি চায় বলে দাবি করেন মির্জা ফখরুল। যে সরকারের হাতে আমাদের সন্তানেরা নির্মমভাবে খুন হয়েছে, সেই খুনি সরকারের কাছে খুনির তদন্ত কিংবা বিচার নয়, জনগণ খুনি সরকারের বিদায় চায়। আগামীকাল শুক্রবার বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। সাধারণ ছাত্রদের কোটা আন্দোলন দমনে ছাত্রলীগ রাস্তায় নামায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলে দাবি করেছেন রওশনপন্থী জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। তাই অবিলম্বে ছাত্রলীগকে ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফিরোজ রশিদ বলেন, একজন সাংবাদিকের উস্কানিমূলক এবং অযাচিত প্রশ্নের জন্যই দেশে আজ এই ভয়াবহ পরিস্থিতি। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই জাপা নেতা বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে অন্য কোনো পক্ষ তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে। ছাত্রদের এই ন্যায্য দাবি, এই অহিংস আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা এমন কোনো দিকে যাবেন না যাতে রাষ্ট্রের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, আপনার আমার সকলের ভবিষ্যৎ নষ্ট হয়, এমন কোনো আন্দোলনে যাবেন না। এখনো সময় আছে। আপনারা আশা করি একটি ন্যায্য প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, আমরা আশা করব যে আগামী 2-1 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট বসে আপনাদের আশা পূরণ করবে।
নীতি সুধার বাড়িয়ে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমবারের মতো সংবাদ সম্মেলন না করেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগামী 6 মাসের জন্য নতুন আর্থিক নীতি প্রকাশ করা হয়েছে। চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির সঙ্গে সমন্বয় করে নতুন নিয়মে স্মার্ট পদ্ধতির সুদহার নির্ধারণের ভিত্তি ধরা হয়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম মুদ্রানীতিতে নীতি সুদহার বৃদ্ধি, ক্রলিং পেগ এবং খেলাপি ঋণ কমানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এপ্রিলে সুদহার বাজার ভিত্তিক করা হয়। এতে কোনো ব্যাংকের সুদের হার 18 ভাগের কাছাকাছি চলে যায়। সেই হিসাবে নতুন মুদ্রানীতিতে এই ধারা অব্যাহত থাকছে। শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিয়োগের জন্য চীন সবসময় বাংলাদেশে স্থিতিশীলতা চায়। চলমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় সরকার ও জনগণ সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না জানিয়ে পশ্চিমা কোনো দেশও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমনটি করবে না বলে আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত। Definitely it's unfortunate, the violence, even lost a lot of life. But our position is clear. We believe the government, the people of Bangladesh, you have capacity, wisdom to solve your own problem. It is also important, the peace, stability is so important for China. Now is the right time for China to have more cooperation, more investment in Bangladesh. We wish to see the stability. আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হলো 3 দিনব্যাপী রোসা কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো 2024। এতে আন্তর্জাতিক মান ও নান্দনিক ডিজাইনের রোসা বাথওয়্যার ও স্যানিটারি ওয়্যার পণ্যের প্রদর্শন করা হয় আকিজ বশির গ্রুপের প্রিমিয়ার প্যাভিলিয়নে। সাথে থাকছে আকিজ বোর্ড, আকিজ সিরামিক্স, আকিজ ডোর ও আকিজ টেবিলওয়্যারের নতুন পণ্য। উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের ডিরেক্টর অপারেশনস খোরশেদ আলম বলেন, এবারের এক্সপোতে প্রদর্শিত বাথওয়্যার এবং প্যানেল বোর্ড গ্রাহকদের স্বপ্নের বাড়ি তৈরির আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে। দেশি বিদেশি 70টিরও বেশি কিচেন, বাথ অ্যান্ড লিভিং পণ্যের ব্র্যান্ডের অংশগ্রহণে মেলা চলবে 20 জুলাই পর্যন্ত। আয়োজনটি প্রধান পৃষ্ঠপোষক এবং টাইটেল স্পন্সর আকিজ বশির গ্রুপের বাথওয়্যার ও স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড রোসা। চীনের বিখ্যাত বাথওয়্যার ব্র্যান্ড জোমোর বাংলাদেশের এক্সক্লুসিভ পরিবেশক নিযুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ RFL। সকালে বসুন্ধরার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ICCB-তে এক অনুষ্ঠানে 2 প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এখন থেকে জোমোর স্যানিটারি ও বাথওয়্যার ব্র্যান্ডের সব পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে কাজ করবে RFL। অনুষ্ঠানে RFL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল ও জোমো গ্রুপের গ্লোবাল ডিজিটাল রিটেইলিং বিজনেসের পরিচালক গ্যারি লিউ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। বাংলাদেশের বাজারে উন্নত মানের এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত স্যানিটারি এবং বাথওয়্যার পণ্য সরবরাহ করা এই অংশীদারিত্বের লক্ষ্য বলে জানানো হয় অনুষ্ঠানে। আন্তর্জাতিক সংবাদ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আবারও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আজ দেশটির পার্লামেন্ট নেসেটে একটি প্রস্তাব পাশ হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের সঙ্গে যৌথভাবে ডানপন্থী দলগুলো পার্লামেন্টে এ সংক্রান্ত বিল আনে। বিলের বিপক্ষে পড়েছে মাত্র 9টি ভোট। প্রস্তাবে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে নেসেট। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের জন্য হুমকি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এটি হলে সন্ত্রাসবাদ বাড়বে। দেশ ও বিশ্ববাসীর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হলো 10 দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজায় নির্যাতিত ফিলিস্তিনি সহ বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 39তম শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও PHP ফ্যামিলি চেয়ারম্যান 21 পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে শেষ দিনে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদে আয়োজিত মাহফিলে বিদেশি আলোচক ছিলেন ইরাকের বাগদাদ শরীফের বড় পীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের বংশধর শাহ সুফি আল্লামা সৈয়দ আফিফ আব্দুল কাদের মনসুর আল জিলানী আল বাগদাদি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বড় পীরের বংশধর শাহজাদা সৈয়দ আব্দুর রহমান জিলানী আল বাগদাদি।
জামিয়া আহমদিয়া সোনিয়া মাদ্রাসা গভর্নিং বডি চেয়ারম্যান প্রফেসর আবুল মোহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, পিএইচপি ফ্যামিলি পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী হোসেন সোহাগ। চট্টগ্রামের রাউজানে এবার লাগানো হলো 1,80,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। সকালে কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। উপজেলার 14 ইউনিয়ন ও পৌরসভা এলাকার সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় একযোগে এসব গাছের চারা রোপণ করা হয়। গত 5 বছরে সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর উদ্যোগে রাউজানের বিভিন্ন এলাকায় 25 লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে পতাকা বহনের বিষয়টি জানান BOA মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় তিনি বলেন, আর্চার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে, এজন্যই তাকে পতাকা বহনের জন্য নির্বাচিত করা হয়েছে। প্যারিস অলিম্পিকে আর্চার সাগর, 2 সাঁতারু সোনিয়া ও রাফি, শুটার রবিউল এবং অ্যাথলেট ইমরানুর রহমান অংশগ্রহণ করবেন। 24 জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা, তবে আনুষ্ঠানিক উদ্বোধন 26 জুলাই। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে টরন্টোতে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় টরন্টো, কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হন ইনসিগনে। এরপর 43 মিনিটে মায়ামির হয়ে গোল করেন ডিয়েগো গোমেজ। দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে থাকে টাটা মার্টিনোর দল। তারই ধারাবাহিকতায় ফেডেরিকো রেদোন্দো 53 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। 6 মিনিট পর তার দ্বিতীয় গোলে 3-0 এগিয়ে যায় মায়ামি। টরন্টোর হয়ে 1 গোল শোধ দেন এটিএনই। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের সাথে শিক্ষার্থীদের দিনভর সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা। সারা দেশে অন্তত 11 জন নিহত। রামপুরায় বিটিভি ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি প্রধানমন্ত্রীর। কোটা নিয়ে আপিল বিভাগে রোববার শুনানি, চেম্বার আদালতের আদেশ। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় আন্তর্জাতিক সি ফুড প্রদর্শনীর উদ্বোধন। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে কাল সারা দেশে সমাবেশ ও মিছিলের ঘোষণা বিএনপির। ছাত্রলীগকে অবিলম্বে ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জাপা নেতার। এবং নীতি সুধার বাড়িয়ে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন নিয়মে স্মার্ট পদ্ধতির সুধার নির্ধারণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।